ওকে, সো তাহলে আমরা শুরু করি। লাস্ট দিন আমরা জেন 17 এর কোশ্চেন নাম্বার 6 আর 7 বাকি রাখছিলাম সলভ করা, সো এই দুইটা ফার্স্টে শেষ করে নিব, দেন জেন 16 এরটা শুরু করব। ওকে, আচ্ছা, সো এখন কোশ্চেন নাম্বার 6 এ আমাদেরকে কি বলতেছে? এ নাম্বারে which of these quantities is a scalar? সো তাহলে অ্যাসেলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, তো স্কেলারটাকে এনার্জি। সো তাহলে এনার্জি ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি। তো এটা গেল। এরপর বি নাম্বারে কি বলতেছে? The diagram shows the horizontal forces acting on a van at a particular instant as it accelerates. So first step, driving force দেওয়া কত? 8000 নিউটন। এয়ার রেজিস্ট্যান্স এন্ড ফ্রিকশন মিলায় যে ব্যাকওয়ার্ড ফোর্স হলো 1250 নিউটন। তো এখন বললো যে ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট হরাইজন্টাল ফোর্স। সো রেজাল্টেন্ট হরাইজন্টাল ফোর্স কি হবে? Resultant force is equal to driving force minus air resistance and friction. সো এখন এখানে ড্রাইভিং ফোর্সটা হলো 8000, এয়ার রেজিস্ট্যান্স এন্ড ফ্রিকশন হলো 1250। সো এটা মাইনাস করলে পরে কত আসে? 6750 নাকি আজিজুল? ওয়ালাইকুম আসসালাম মাহফুজুর। হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ে আসো, সমস্যা নাই মাহফুজ। ওকে, সো তাহলে এটা গেল। এরপর কি বলতেছে টুতে? স্টেট দ্য ইকুয়েশন লিঙ্কিং রেজাল্টেন্ট ফোর্স, মাস এন্ড অ্যাসেলারেশন। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন। Resultant force is equal to mass times acceleration. এরপর এখানে 3 নম্বরে কি বলতেছে? The mass of the van is 2500 kg. Calculate the acceleration of the van, give its unit. So এখন আমরা কি জানি? F equal to ma, তো a is equal to কি? F by m. So F হলো কত? 6750 আর mass সরি, and mass কত? 2500। সো এটা করলে পরে কত আসে? 27। 2.7 2.7 আসবে না লামিয়া? 2.7 হ্যাঁ, 2.7 তো 2.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে দিস ইজ 2.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সো তাহলে এটা গেল। এগুলি ক্যালকুলেশন খুবই ইজি, এগুলাতে আমাদের বেশি টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই, এগুলো সবারই পারা উচিত। এরপর কি বলতেছে? অনেকদিন পর টার্মিনাল ভেলোসিটির কাহিনী। কি বলতেছে দেখো? The graph shows how the velocity of the van changes with time. যে প্রথমে ভেলোসিটি বাড়তেছে একটা কনস্ট্যান্ট রেটে, দেন ভেলোসিটি একটা সার্টেন ভ্যালু হওয়ার পর আস্তে আস্তে ভেলোসিটি বাড়তেছে কিন্তু একটা লেসার রেট, তাই না লামিয়া? দ্য ভেলোসিটি ইনক্রিজেস বাট at a lesser rate, then eventually একটা সার্টেন ভেলোসিটি কত, যে 50 সেকেন্ডের পর ভেলোসিটিটা কি হয়ে গেছে? কনস্ট্যান্ট হয়ে গেছে। তো এইটা নিয়ে আমাদেরকে ওরকম বলতে বলছে যে ফোর্সেস এর ব্যাপারগুলি, যে এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ, যে এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ, ইউজ আইডিয়াস অ্যাবাউট ফোর্সেস ইন ইওর অ্যান্সার। সো ফার্স্টে এখানের জন্য কি বলবো? ফার্স্টে ওরকম বলবো যে শেপটা কি, ফার্স্টে হলো গ্রাফটা আমি রিজিয়ন গুলো ওরকম মার্ক করে দেই, দেন তোমরা নিজেরা ফলো করো, দেখো বুঝতেছো নাকি। ফার্স্টে এতটুকু পর্যন্ত, এই রিজিয়ন পর্যন্ত লাইক 16 সেকেন্ডস, এটুক পর্যন্ত কি গ্রাফটা লিনিয়ার, মানে গ্রাফটা হলো স্ট্রেইট, মানে ভেলোসিটি ইজ ইনক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেট। দেন এই জায়গাটায় কি হয়েছে? ভেলোসিটি বাড়তেছে, যে গ্রিন রিজিয়নটায় কি হচ্ছে? ভেলোসিটি বাড়তেছে কিন্তু ইনক্রিজিং এর রেটটা কমে গেছে, তাই না অনামিকা? যে ভেলোসিটি ইজ ইনক্রিজিং বাট ইট ইজ বিকামিং লেস স্টিপার। ইয়েস আজিজুল, এক্স্যাক্টলি, লেস স্টিপার। দেন 50 সেকেন্ডের পর এখানে এসে কি হয়ে গেছে? দ্য ভেলোসিটি বিকেম কনস্ট্যান্ট। ওকে, তো
তো এখন এই ব্যাপারগুলি নিয়ে আমরা ওরকম ডিসকাস করব, যে এই তিনটা আলাদা আলাদা রিজিয়ন নিয়ে আমরা বলি, দেখো কি হয়। এখানের মধ্যে বেসিক্যালি ব্যাপারটা হবে এমন কি জিনিস, যে initially the graph is linear up to 16 seconds, so the velocity was increasing at a constant rate. ওকে, যে ভেলোসিটি কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট রেটে বাড়তেছে। দেন কি হবে, which means acceleration is constant. অ্যাসেলারেশন কনস্ট্যান্ট মানে কি, রেজাল্টেন্ট ফোর্সটা কি ছিল, শুরুতে কনস্ট্যান্ট ছিল, তাই না অনামিকা? সো resultant force was constant. এরপরে কাজটা কি, রেজাল্টেন্ট ফোর্স কনস্ট্যান্ট ছিল, যার জন্য অ্যাসেলারেশন কনস্ট্যান্ট ছিল, এর জন্য কি হয়েছে, ভেলোসিটিটা একটা কনস্ট্যান্ট রেটে বাড়ছে। ওকে, এরপর কি হচ্ছে, from 16 second to 50 second the velocity increases but at a lesser rate, which means air resistance and friction was increasing with velocity, যে velocity যত বাড়ে air resistance তত বাড়বে না। নিউমেরিক্যাল ভ্যালুগুলি এখানে ওই টাইমের ভ্যালুগুলো রিজিয়ন গুলি আলাদা আলাদা করলে ভালো হয়, যে শেপ গুলা কোন জায়গায় কেমন কি শেপ আছে ওই জিনিসটা বুঝাচ্ছি আর কি, বুঝছো অনামিকা? যে এই রিজিয়নে লিনিয়ার ছিল, এই রিজিয়নে এমন রেটে হয়েছে, আরেক রিজিয়নে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেছে, এমন টাইপের বললে পরে তখন আরো বেটার হয়। ঠিক আছে, আচ্ছা ধর আজানটা শেষ হয়ে নে। ইয়াস, এ বি সি যদি তুমি নিজে মার্ক করে দাও, যে এই রিজিয়নটাকে এ, এটাকে বি, এটাকে সি বলো, তাহলেও হবে, সমস্যা নাই। ঠিক আছে, আজান শেষ হলে আমরা কন্টিনিউ করতেছি এটা। ওকে, সো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো, ফার্স্টে আমরা লিনিয়ার রিজিয়ন, যে এ রিজিয়ন একটা অলরেডি ডেসক্রাইব করছি, যে কি হচ্ছে ওই জায়গাটা লিনিয়ার ছিল, মানে রেজাল্টেন্ট ফোর্স ছিল কনস্ট্যান্ট। ওকে, সো এখন এখানে পরের রিজিয়নে যে 16 সেকেন্ড থেকে 50 সেকেন্ড, ওই জায়গাটায় কি হচ্ছে, ভেলোসিটি বাড়তেছে কিন্তু ইনক্রিজিং এর রেটটা কমে গেছে। তো তার মানে কি, ভেলোসিটি যত বাড়তেছে ব্যাকওয়ার্ড ফোর্স অ্যাজ ইন এয়ার রেজিস্ট্যান্স এন্ড ফ্রিকশনও বাড়তেছে। তো এর জন্য লিখলাম which means air resistance and friction was increasing with velocity, so it caused the resultant force to decrease. So এর জন্য কি হয়েছে, রেজাল্টেন্ট ফোর্সটা ভ্যালু কমে গেছে, তো অ্যাসেলারেশন কমে গেছে, তো এর জন্য ভেলোসিটি বাড়ছে কিন্তু কি আগের মতো বেশি রেটে না, ইনক্রিজিং এর রেটটা কমে গেছে। দেন from 50 second onwards the velocity became constant,
the velocity became constant, so acceleration is 0, which means resultant force is 0. মানে কি, i.e. the driving force is balanced by কি air resistance and friction. Direct 1 মিনিট। ওকে, সো তাহলে আমরা এখানে কন্টিনিউ করি, যেটা বলতেছিলাম, i.e. the driving force is balanced by the air resistance and friction on the van. সো এর জন্য রেজাল্টেন্ট ফোর্স 0, তো এর জন্য সে কি করছে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি রিচ করে ফেলছে, which is the টার্মিনাল ভেলোসিটি আর কি। ওকে, সো আমরা এখন অ্যানসারটা যদি মিলাই ফেলি মার্ক স্কিমের সাথে দেখে, এটা কত নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। সো ফার্স্টে কোনটা স্কেলার কোয়ান্টিটি, এনার্জি, রেজাল্টেন্ট ফোর্স কত, 6750, রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন, অ্যাসেলারেশনের ভ্যালু হলো 2.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্টে দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স, সো ইট অ্যাসেলারেটস। আর কি হয়েছে, প্রথমে যে ভেলোসিটি যতক্ষণ ইনক্রিজ করছে, তার মানে কি ভেলোসিটি ওখানে চেঞ্জ হয়েছে কেন, বিকজ অ্যাসেলারেশন হচ্ছে। অ্যাসেলারেশন কেন হচ্ছে, বিকজ একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করতেছে, এটা হলো 1 মার্ক, অ্যাসেলারেশন করতেছে, এটা হলো সেকেন্ড মার্ক। দেন এয়ার রেজিস্ট্যান্স এন্ড ফ্রিকশন কি করতেছে, স্পিডের সাথে বাড়তেছে, এটা লিখেছি, সো এটা হলো থার্ড মার্ক। দেন অ্যাসেলারেশনের রেট যে কমে যাচ্ছে, ওই যে 16 সেকেন্ড থেকে 50 সেকেন্ড পর্যন্ত অ্যাসেলারেশনের রেটটা যে কমে গিয়েছে, কেন, বিকজ যত এয়ার রেজিস্ট্যান্স এন্ড ফ্রিকশন বাড়বে, তত রেজাল্টেন্ট ফোর্স কি করবে, কমায় দিবে। সো এটা, তো তাহলে ইভেন্চুয়ালি এয়ার রেজিস্ট্যান্স প্লাস ফ্রিকশন মিলে ড্রাইভিং ফোর্স কে ব্যালেন্স করে দিবে। তো এর জন্য রেজাল্টেন্ট ফোর্স 50 সেকেন্ডের পর 0 হয়ে গেল। তো এর জন্য এরপর থেকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। সো আমরা 5 মার্ক লাগতো আমাদের, আমরা 7টা পয়েন্টের মধ্যে 7টা পয়েন্টই কিন্তু কভার করছি, দেখছো। সো তাহলে দ্যাট উইল বি আওয়ার অ্যানসার। ওকে অনামিকা, এই যে টাইমগুলো তুমি না দিলেও, যে টাইমগুলি ব্র্যাকেটে দিয়েছে, মানে কি তুমি টাইমগুলি না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, ওকে, সো এখন লেটস সি কোশ্চেন নাম্বার 7। এটা তোমরা অলরেডি বুকলেট 2 তে করেছো রিসেন্টলি। সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, a student uses a pressure sensor to measure the pressure of air in a sealed flask. আচ্ছা, তো টেম্পারেচার সেন্সর, এই যে ভিতরে এটা প্রেসার সেন্সর, আর ফ্লাস্ক কন্টেইনিং এয়ার। সো এই এয়ারটা যে ফ্লাস্কের মধ্যে আটকায় আছে, এখন এটা টেম্পারেচার কত আর এখানে কত প্রেসার এক্সার্ট করতেছে, ওটা কি করবে, টেম্পারেচার এন্ড প্রেসার সেন্সর দিয়ে তারা ডিটেক্ট করবে। সো এই নাম্বারে বলতেছে কি, the pressure sensor measures pressure in pascals, which of these is equivalent to pascal? pascal মানে কি, নিউটন পার মিটার স্কয়ার, তাই না, যে প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া। তো তার মানে নিউটন বাই এরিয়া হলো মিটার স্কয়ার, সো নিউটন পার মিটার স্কয়ার মানে হলো প্যাসকেল। সো এই জিনিসটা, সো দিস উইল বি আওয়ার অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার এ এর অ্যান্সার কি হবে, ডি। সাউন্ড কি ল্যাগ দিচ্ছে আজিজুল? ওকে, সো তাহলে মনে হয় তামিমের তোমার ইন্টারনেটটা একটু ল্যাগ করতেছে, বুঝছো। এখানে আমারটায় কোনো ওয়ার্নিং দেখাচ্ছে না যে ইন্টারনেট আনস্টেবল অর সামথিং। আর গতকালকে নতুন রাউটার অ্যাড করছি, সো তাহলে ওখানে সমস্যা হওয়ার কথা না। ওকে, আচ্ছা, সো তাহলে এই ব্যাপারটা গেল। ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার এ এর অ্যান্সার হলো ডি। দেন আমরা দেখি বি নাম্বারে কি বলতেছে। বি নাম্বারে বলতেছে, দ্য স্টুডেন্ট প্লেসেস দ্য ফ্লাস্ক ইন আ বিকার কন্টেইনিং হট ওয়াটার। সো একটা
গরম পানির একটা বিকারের মধ্যে ওই ফ্লাস্কটাকে এখন চুবাইতেছে, তখন কি হবে? the pressure of the air in the flask increases, তো প্রেসারটা বেড়ে যাচ্ছে কেন? বিকজ ওই গরম পানির ওই বিকারের মধ্যে যখন নাকি এটাকে সাবমার্জ করবে, হোয়াট উইল হ্যাপেন? এয়ার গুলা হিট আপ হয়ে যাবে। তো এয়ার গুলা হিট আপ হলে কি হবে? এয়ার গুলির এভারেজ কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, বিকজ টেম্পারেচার বাড়তেছে। তো এভারেজ কাইনেটিক এনার্জি বাড়লে হোয়াট উইল হ্যাপেন? দে উইল কোলাইড উইথ দ্য বিকার ওয়াল, বিকার তো না, সরি, ফ্লাস্ক ওয়াল, তার সাথে কি করবে? হার্ডার কলিশন করবে এন্ড মোর অফেন কোলাইড করবে, সো এর জন্য প্রেসার বাড়বে। তো এটাই আমাদের কাছে জিজ্ঞাসা করছে কি, যে এক্সপ্লেন ওয়াই দ্য প্রেসার অফ দ্য এয়ার ইন দ্য ফ্লাস্ক ইনক্রিজেস, ইউজ আইডিয়াস অ্যাবাউট মলিকিউলস ইন ইওর অ্যান্সার। সো আমরা কি বলবো? দ্য টেম্পারেচার অফ দ্য এয়ার ইনসাইড দ্য ফ্লাস্ক increases, so the average kinetic energy of the molecules also increases. They will collide with the flask walls harder and more often. সো দুই ভাবে কিন্তু প্রেসার বাড়তেছে, একটা হলো পার কলিশন ফোর্স বেশি, আর মোর অফেন কোলাইড করতেছে মানে কি নাম্বার অফ কলিশন পার সেকেন্ডও বেড়ে যাচ্ছে। ওকে, সো প্রত্যেকটা কলিশনে আরো বেশি জোরে জোরে হিট করতেছে এন্ড নাম্বার অফ কলিশনও কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। সো তাহলে এই ব্যাপারটা যে কি বললাম, দে উইল কোলাইড উইথ দ্য ফ্লাস্ক ওয়ালস হার্ডার এন্ড মোর অফেন, সো the pressure will increase as pressure is equal to force per unit area। ঠিক আছে? So this will be our answer to this question. So এটা question number 7, এটাই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন, আমরা অ্যানসারটা দেখে নিই। সো ফার্স্টে এমসিকিউ এর অ্যানসার হলো ডি। তো এখন এখানে কি টেম্পারেচার অফ দ্য এয়ার ইনক্রিজেস, এটা লিখেছি 1 মার্ক। সো এয়ার মলিকিউলস গেইন কাইনেটিক এনার্জি, সেকেন্ড মার্ক। মোর ফ্রিকোয়েন্ট কলিশনস বিটুইন মলিকিউলস এন্ড ওয়ালস, সো তাহলে ওয়ালের সাথে কলিশনের রেট বেড়ে যাচ্ছে, যে নাম্বার অফ কলিশন বেশি এন্ড মলিকিউলস কোলাইড উইথ দ্য ওয়ালস উইথ মোর ফোর্স। তো তাহলে এক ওয়ার্ডে, যে এক সেন্টেন্সে কিন্তু আমরা দুইটা পয়েন্ট কভার করে ফেলছি, দেখছো আজিজুল? অ্যালাউ মলিকিউলস কোলাইড হার্ডার উইথ দ্য ওয়ালস, তো তাহলে নাম্বার অফ কলিশন বেশি এন্ড পার কলিশন ফোর্সও বেশি, সো তাহলে দুইটা কথা আমরা একসাথে লিখে ফেলছি। তো আমরা চারটা পয়েন্টের মধ্যে চারটাই কভার করছি। সো লাগতো তিনটা পয়েন্ট, আমরা চারটা পয়েন্ট দিয়েছি, সো ফুল মার্কস এমনিতেই দিয়ে দিবে আমাদেরকে। বুঝতে পারছো? ওকে, সো দ্যাট ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 7 এন্ড এটা হলো জেন 17 এর শেষ। নাও উই উইল স্টার্ট জেন 16। অনামিকা, এটা বুকলেটে পেজ নাম্বারটা কত একটু বলো তো? ওকে, থ্যাংক ইউ আজিজুল। পেজ নাম্বার 605। সো বুকলেটে তোমাদের পেজ নাম্বার 605 বের করো। এখানে জেন 2016 পেপার 2 আমরা সলভ করব এখন। ওকে, আচ্ছা, সো আমরা এখন এখানের মধ্যে শুরু করি। জেন 16 পেপার 2, এই যে ফর্মুলাগুলি আগের মতো এরকম দেওয়া আছে। ওকে, সো নাও কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে? which of these is a vector quantity? কোনটা ভেক্টর কোয়ান্টিটি? ফোর্স ইজ a vector quantity. Then which of these is a scalar quantity? আচ্ছা, এই জুমটা এমন সমস্যা করতেছে কেন? ওকে, which of this is a scalar quantity? এনার্জি, একটু আগের কোয়েশ্চেন পেপারে এটা ছিল।
এরপর বলতেছে সি নাম্বারে when a book from a low shelf is placed on a higher shelf the book gains what যে কোন একটা কিছুর হাইট যদি ইনক্রিজ করা হয় দেন সে কি গেইন করে সামিহা কোন একটা কিছুকে উপরে নিয়ে গেলে তার কোন এনার্জি বাড়ে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়বে না সো এটা কি হবে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি জিপি এরপর কি বলতেছে ডি নাম্বারে when an object falls at terminal velocity একটা অবজেক্ট যদি টার্মিনাল ভেলোসিটিতে ফল করে what will happen তার রেজাল্টেন্ট ফোর্স গুলি জিরো হবে তাই না যে সে যে ভার্টিক্যালি নিচে নামবে তো তার মানে কি তার উপরে ডাউনওয়ার্ড ফোর্স এন্ড আপওয়ার্ড ফোর্স এগুলি কি থাকবে ব্যালেন্সড সো তাহলে দ্য ভার্টিক্যাল ফোর্সেস অন ইট আর ব্যালেন্সড সো তাহলে একটা অবজেক্ট যখন নাকি টার্মিনাল ভেলোসিটিতে নিচে ফল করবে হোয়াট উইল হ্যাপেন দ্য ফোর্সেস উইল বি ব্যালেন্সড সো রেজাল্টেন্ট ফোর্স জিরো রেজাল্টেন্ট ফোর্স জিরো হলে অ্যাসেলারেশন জিরো মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে ফল করবে এন্ড এই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে আমরা কি বলি টার্মিনাল ভেলোসিটি বলি তাই তো তো তাহলে এইটা হলো কোশ্চেন নাম্বার 1D এর অ্যান্সার ওকে 1D এর অ্যান্সার ডি এখন কোশ্চেন নাম্বার 2 এটা তোমরা বুকলেট 2 তে অলরেডি করছো কি কোশ্চেন দ্য ফটোগ্রাফ শোস সাম লার্জ কনক্রিট কিউবস তো কনক্রিটের কতগুলো এমন কিউব আছে সো কি বললো দ্য মাস অফ ওয়ান অফ দ্য কনক্রিট কিউব ইজ 1000 কেজি 1000 কেজি এখন এ নাম্বারে বলতেছে স্টেট দ্য ওয়েট অফ দ্য কনক্রিট কিউব give the unit so এখন weight কি হবে w is equal to what mg তো m হলো 1000 g হলো 10 so তাহলে এটা কত হবে 10000 নিউটন so তাহলে এটা কত 10000 নিউটন এরপর কি বলতেছে বি নাম্বারে বলতেছে the density of the হ্যাঁ বলো এই অ্যান্সারটা যদি কিলো নিউটনে দেই হ্যাঁ 10 কিলো নিউটন দিতে পারো সমস্যা নাই ইউনিট ঠিক থাকলেই হলো ঠিক আছে নাম্বারের সাথে এটার করেসপন্ডিং ইউনিট ঠিক থাকলেই হবে আচ্ছা সো এখন the density of the concrete cube is 2300 kg per meter cube so এখন ফার্স্টে বললো state the equation linking density mass and volume so last class অলরেডি বলছি যে তোমাদের যদি সিম্বল মনে না থাকে এখানে কিন্তু সিম্বল গুলো একদম স্পেসিফিক ডেনসিটির জন্য রো ম্যাসের জন্য স্মল লেটার এম আর ভলিউমের জন্য ক্যাপিটাল লেটার ভি সো এই সিম্বল গুলি যদি মনে না থাকে জাস্ট স্টে সেফ বাই রাইটিং দ্য হোল ওয়ার্ডস ফুল ফর্ম গুলি লিখে দিবা ফর্মুলা তো তুমি জানো তো শুধু শুধু তোমার সিম্বল ভুল করে যদি একটা মার্ক ফ্রি একটা মার্ক যদি হারায় ফেলোছো তাহলে তো সমস্যা তো তাহলে যদি তুমি সিম্বল ভুলে যাও ডিরেক্টলি ফুল ওয়ার্ডে লিখে ফেলবা যে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম ফুল ওয়ার্ডে লিখবা ওকে দেন এখন B2 তে কি বলতেছে B2 তে বলতেছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ দিস কনক্রিট কিউব সো ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম সো তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু কি হবে মাস বাই ডেনসিটি তো মাস হলো 1000 কেজি ডেনসিটি হলো 2300 তো তাহলে এখানের জন্য ভলিউমের ভ্যালুটা কত আসে না মোমেন্টামের সিম্বল পি পাপেল মোমেন্টামের সিম্বল হলো পি আর ডেনসিটির সিম্বল হলো রো হ্যাঁ স্মল পি আর ডেনসিটির সিম্বলটা হলো রো এটা কিন্তু পি না এটা একটা গ্রিক লেটার যেটার মাথাটা একটু কুজা যে পিটার মাথাটা এরকম বাঁকানো ওকে সো এটা হলো মোমেন্টামের ইউনিট আর এটা হলো ডেনসিটির ইউনিট ঠিক আছে আচ্ছা সো 0.43 আসে আজিজুল সো 0.43 মিটার কিউব ওকে সো তাহলে এটা গেল এরপর কি বলতেছে এরপর বলতেছে সি নাম্বারে the graph shows the volumes of 1000 kg of some other materials যে অন্য সব ম্যাটেরিয়ালের 1000 কেজির ম্যাসের ভলিউম কত যে 1000 কেজি কর্ক ওর ভলিউম কত 4 মিটার কিউব
1000 কেজি কার্ডবোর্ড, তার ভলিউম কত? 1.4 মিটার কিউব। 1000 কেজি আইস, তার ভলিউম কত? 1.1 মিটার কিউব। 1000 কেজি ওয়াটার, তার ভলিউম কত? 1 মিটার কিউব। 1000 কেজি ওয়েট স্যান্ড, তার ভলিউম হলো 0.5 মিটার কিউব। 1000 কেজি গ্রানাইট, তার ভলিউম কত? 0.3 মিটার কিউব। এমন টাইপের। তো এখন বলতেছে স্টেট দ্য টাইপ অফ গ্রাফ শোন। এটা কি টাইপের গ্রাফ? দিস ইজ আ বার ডায়াগ্রাম অর বার চার্ট। সো এটা একটা বার চার্ট। কেন এটা ড্র করা হয় এভাবে? বিকজ এগুলি কি? বিকজ টাইপস অফ ম্যাটেরিয়াল আর ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল, তাই না? অর ডিসক্রিট ভেরিয়েবল। টাইপস অফ materials are discontinuous variables। তাদেরকে ওরকম নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, তো এর জন্য এখানের মধ্যে আমরা কি করি? ইন্ডিভিজুয়াল বার দিয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে? তো এখন বললো কি, use information from the graph to compare the densities of cork and water। সো তাহলে cork and water এর ডেনসিটি আমাদের কম্পেয়ার করতে বলছে। সো ম্যাস কিন্তু দোনোজনেরই 1000। হ্যাঁ, কর্কের ম্যাসও 1000, ওয়াটারের ম্যাসও 1000, কিন্তু কর্কের ভলিউম কত? 4 আর ওয়াটারের ভলিউম হলো 1। সো এখন আমরা যদি এখানে দেখি ডেনসিটি অফ কর্ক, রো সি দিয়ে বুঝাইতেছে ডেনসিটি অফ কর্ক ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম অফ কর্ক। সো মাস হলো 1000, ভলিউম হলো 4। সো তাহলে এটা ডেনসিটি কত? 250 কেজি পার মিটার কিউব। আর ডেনসিটি অফ ওয়াটার কি হবে? মাস ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার। মাস হলো 1000, ভলিউম হলো 1। তো তাহলে ডেনসিটি কত? 1000 কেজি পার মিটার কিউব। সো তার মানে কি? সো ভাইয়া ল্যাগ করতেছে। ল্যাগ করতেছে। লেট মি সি। ল্যাগ তো করার কথা না। বাকিরা কি ঠিকমতো শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে। সো সামারা, তোমারটা মনে হয় একটু ইয়ে করছিল, বুঝছো? ভাইয়া এখানে ডেনসিটি সিম্বল গুলো এভাবে দিলে হবে আর কি মেইন এক্সামে? হ্যাঁ, এগুলো এমনি দিলে কোনো সমস্যা নাই। এই যে রো দিয়ে ডেনসিটি, সি দিয়ে কর্ক বুঝাবা, রো দিয়ে রো দিয়ে ডেনসিটি, ডাব্লিউ দিয়ে ওয়াটার, অমন। ওকে ভাইয়া। ওকে, সো তাহলে সো ওয়াটার ইজ 4 টাইমস ডেন্সার দেন কর্ক। কেন? বিকজ ওয়াটারের ডেনসিটি কি? ওয়াটারের ডেনসিটি কর্কের ডেনসিটি থেকে 4 টাইমস বেশি, তাই তো? তো তাহলে এইভাবে করে আমরা ডেনসিটি গুলি কম্পেয়ার করলাম। ঠিক আছে? এটা নিয়ে বুঝতে তো প্রবলেম থাকার কথা না, এগুলি তো তোমাদের বুকলেট 2 তে তোমরা রিসেন্টলি করছো, তাই না তালিন? জি ভাইয়া। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 2 গেল এটা। এখন কি লেখ ঠিক হয়েছে সামারা? ভাই একটু দেখি নাম্বার 2। জি ঠিক আছে ভাইয়া। ওকে, সো নাও লেটস সি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? The particles in the different states of matter behave differently। আচ্ছা, সো এ নম্বরে বললো draw a straight line linking state of matter with the description of its particles। আচ্ছা, সো এখন সলিডে কি? close together, vibrating by being at fixed positions। গ্যাসে far apart and moving randomly and quickly। আর লিকুইডে বাকি যেটা থাকে কি জিনিস? close together, moving about and can slide past one another। এগুলা জিনিস একদম ছোটকাল থেকে পারার কথা তোমাদের। এরপর কি বলতেছে বি নাম্বারে? বি নাম্বারে বলতেছে
ইথাইন is a substance that is a gas at room temperature. তো ইথাইন হলো রুম টেম্পারেচারে গ্যাসিয়াস ফর্মে থাকে। ভালো কথা। at a temperature of minus 81 degrees Celsius, ethane can exist as a solid, a liquid, or a gas. So এটাকে বলা হয় কি? The temperature at which a certain substance can exist in three different states or any of the three states. ওই টেম্পারেচারটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, কি বলি? This temperature is called the triple point. তো এটা তোমাদের কেমিস্ট্রিতে পড়ার কথা, যে কোনো একটা সাবস্টেন্স যে নাকি কি একটা স্পেসিফিক টেম্পারেচারে যদি সলিড, লিকুইড, গ্যাস তিনটা স্টেটেই কোএক্সিস্ট করতে পারে, তো দ্যাট মিন্স দ্যাট টেম্পারেচার উইল বি কল্ড ট্রিপল পয়েন্ট, বিকজ তিনটা স্টেট অফ ম্যাটারই সে কি করতে পারে, অ্যাটেইন করতে পারে। ওকে, সো এখন এখানে কেলভিনে টেম্পারেচারটা দিয়ে দিছে, তো কেলভিন টেম্পারেচার থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে হবে। সো হাউ টু ডু দ্যাট? তো আমরা কি জানি, টেম্পারেচার ইন কেলভিন is equal to temperature in degree Celsius plus 273, তাই তো? সো তাহলে টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস কত হবে? টেম্পারেচার ইন কেলভিন মাইনাস 273। সো তাহলে 291 মাইনাস 273 করলে কত আসে? 18 ডিগ্রি সেলসিয়াস। আর ওরকম সেম ওয়েতে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার জন্য, আচ্ছা এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে আমরা কন্টিনিউ করে যেটা বলতেছিলাম, তা এখন ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে টেম্পারেচার, সো ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে হবে, which means -81 প্লাস 273। এটা করলে কত আসে? 192। থ্যাংক ইউ। সো 192 কেলভিন। অলরাইট, সো তাহলে এটা গেল আমাদের টেম্পারেচার কনভার্সন, আমরা 2 মার্ক পেয়ে গেলাম। এখন বলতেছে কি, state what happens to the average kinetic energy of the gas molecules as the temperature is lowered from room temperature to the triple point. So room temperature থেকে টেম্পারেচার কমায় কি করব, ট্রিপল পয়েন্টে নিব। মানে কি, টেম্পারেচার কমাচ্ছি, সো টেম্পারেচার কমালে এভারেজ কাইনেটিক এনার্জি কি হবে, কমবে, ডিক্রিজেস। যে এভারেজ কাইনেটিক এনার্জির কি হয়, কমে যায়, দ্যাটস ইট। ওকে, এখন এই কোয়েশ্চেনটা অনেকজনই একটু মিস ইন্টারপ্রেট করে। কি জিনিস বলতেছে, স্টেট হোয়াট হ্যাপেন্স টু দ্য ভলিউম, what happens to the volume of an ethyne molecule when the gas changes to a solid at triple point. এখানে কিন্তু বলে নাই যে গ্যাসটা রুম টেম্পারেচারে ছিল, দেন এটাকে ঠান্ডা করে 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 সলিডে নিছে, এটা কিন্তু বলে নাই। এখানে কি বলছে, এখানে বলছে যে ট্রিপল পয়েন্টেই ছিল। ওকে আজিজুল, ইথাইনটা ট্রিপল পয়েন্টেই ছিল, তো এখন ট্রিপল পয়েন্টে সে গ্যাসিয়াস ফর্মে ছিল, তো এখন ওই ট্রিপল পয়েন্টে মানে ওই টেম্পারেচারেই সে এখন কি হবে, জাস্ট সলিড স্টেটে কনভার্ট হবে। সো তাহলে টেম্পারেচারের ওখানে কোনো চেঞ্জ নাই। সো টেম্পারেচারে যদি ওখানে কোনো চেঞ্জ না থাকে, সো তাহলে ভলিউমের কি এখানে কোনো চেঞ্জ আসবে? ওখানে তো আমাদের টেম্পারেচারটা ফিক্সড, ইট ইজ অলরেডি এট দ্য ট্রিপল পয়েন্ট। ওকে, এই জিনিসটাই অনেকজন ধরতে পারে না, যে at the triple point মানে কি, the gas was already at what, the gas was already at -81 degree Celsius, but এটা কি ছিল, গ্যাসিয়াস ফর্মে ছিল। এখন সে -81 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, সলিড ফর্মে কনভার্ট হবে। সো এখন আমাদেরকে জিজ্ঞাসা করলো কি, যে হোয়াট হ্যাপেন্স টু দ্য ভলিউম। সো কি হবে, যেহেতু টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট, সো তাহলে ভলিউমটাও কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলবো, ভলিউম স্টেজ দ্য সেম। যে ট্রিপল পয়েন্টে ওখানে যতগুলি স্টেটে কনভার্ট হোক না কেন, ওখানের মধ্যে আমাদের ভলিউমটা কি থাকবে, ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে। ভাই আরেকবার এক্সপ্লেইন করবা?
মাহফুজ কি বলছো? অ্যান্সার মলিকিউল বলেছে। সো হ্যাঁ, ওই জিনিসটাই, যে এখানের মধ্যে তো তোমার টেম্পারেচার যদি চেঞ্জ হয়, এখানে তো আমাদের কন্টেইনারের ভলিউমের কোনো কথা বলে নাই, ওই জিনিসটাই এখানে মধ্যে দেখো। ফার্স্ট অফ অল লামিয়া, যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের আইস আর 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার, ঠিক আছে? এখন এখানের মধ্যে কি তাদের টেম্পারেচার কিন্তু ওই জায়গায় ফিক্সড, তাই না? যে ওইটা হলো আমাদের স্টেট চেঞ্জের রিজিয়ন। সো স্টেট চেঞ্জের ওই জায়গাটায় কি হবে? স্টেট চেঞ্জের ওই জায়গাটার মধ্যে আমাদের ভলিউমটা সেম থাকবে। যত টেম্পারেচার বাড়বে তত কি হবে? যত টেম্পারেচার বাড়বে তত দ্য পার্টিকলস উইল স্টার্ট গোয়িং ফার্দার অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার। বুঝতে পারছো? তো তাহলে ওইটার জন্য, তো তাহলে যতক্ষণ পর্যন্ত দ্য মলিকিউলস উইল বি এট দ্য সেম টেম্পারেচার, তাদের ভলিউমটা কি থাকবে? সেম থাকবে। ঠিক আছে, আমরা কোশ্চেন নাম্বার 1 2 3 এই তিনটার মার্কস স্কিমের পয়েন্টগুলি দেখে নেই। ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 এর ওইটা ছিল যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি ফোর্স, কোনটা স্কেলার কোয়ান্টিটি এনার্জি, লোয়ার শেলফ থেকে আপার শেলফে নিলে কি বাড়বে? জিপি বাড়বে। টার্মিনাল ভেলোসিটিতে পড়া মানে কি? ভার্টিক্যাল ফোর্সেস অন ইট আর ব্যালেন্সড। ওকে, হ্যাঁ ওখানের মধ্যে বলছি তামিম, যে কি তোমার ট্রিপল পয়েন্টে ওই জায়গাটাতে কি সে সাইমালটেনিয়াসলি, যে সিমলেসলি সে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কি হইতে পারে? কনভার্ট হইতে পারে। সো যদি ওখানের মধ্যে অ্যাকচুয়ালি ভলিউমের কোনো চেঞ্জ আসতো, তো তাহলে কি হইতো? একটা সিঙ্গেল টেম্পারেচারে এতগুলা স্টেট চেঞ্জ পসিবল হইতো না। সিন্স ওখানের মধ্যে একটা সিঙ্গেল টেম্পারেচারে স্টেট একটা থেকে আরেকটাতে যাইতে পারতেছে, ওইটার মানেটাই হইলো যে তার ভলিউম ওখানের মধ্যে কি থাকবে? ফিক্স থাকবে। অর এলস তোমার ওয়াটারের, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার আর 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার, আর 0 ডিগ্রি সেলসিয়াস আইস আর 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম, দোনোটা কি সেম ভলিউমে থাকে? দোনোটা সেম ভলিউমে থাকে না। কেন? বিকজ তাদের মধ্যে বড় একটা কি আছে? টেম্পারেচার ডিফারেন্স আছে। যদি ওয়াটারের ওরকম একটা ট্রিপল পয়েন্ট থাকে, যে ট্রিপল পয়েন্টে কি হবে? যে ওই ট্রিপল পয়েন্টে ওয়াটারের স্টেট সলিড থেকে লিকুইড, মানে আইস থেকে ওয়াটার বা আইস থেকে গ্যাস বা গ্যাস থেকে ওয়াটার এরকম কনভার্ট হইতে পারে, তখন ওই জায়গায় কি হইতো? ভলিউমটা সেম থাকবে। বুঝছো? আর যদি ভলিউমের চেঞ্জ আসে, তো তার মানে একটা সিঙ্গেল টেম্পারেচারে ওই জিনিসটা হবে না। হ্যাঁ, ভলিউম ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এটা আমাদের চার্লস ল এর মধ্যে পড়ে। এটা তোমাদেরকে আলাদা বলছিলাম কিসে? যে বয়েলস ল বলছিলাম যে প্রেসার এন্ড ভলিউম রিলেটেড, প্রেসার ল বা গে লুসাক্স ল বলছিলাম টেম্পারেচার আর প্রেসার রিলেটেড। এন্ড ওখানের মধ্যে যদি প্রেসার তোমার ফিক্স থাকে, সো তখন কি হবে? ভলিউম এন্ড টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল। যে ভলিউম বাড়লে কি বলে, টেম্পারেচার বাড়লে ভলিউম অফ দা কন্টেইনার বাড়বে, ওরকম। আচ্ছা, সো এরপরে তোমার ওয়েট অফ দা কনক্রিট 10,000 নিউটন, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, অর অ্যাব্রিভিয়েশন যদি লিখো একদম স্পেসিফিক এমন ভাবে লিখতে হবে। এরপরে 0.43 মিটার কিউব। এরপরে কেমন টাইপের গ্রাফ আঁকা ছিল? এটা একটা বার চার্ট আঁকা ছিল। দেন কেন এটা করছে? বিকজ ডেটাটা হলো কি ডিসকন্টিনিউয়াস, বা ম্যাটেরিয়ালস দেরকে কি করা যায় না, কোয়ান্টিটি দিয়ে ইন্ডিকেট করা যায় না। এরপরে কর্ক ইজ লেস ডেন্স অর ওয়াটার ইজ ডেন্সার কত টাইমস? ওয়াটার ইজ 4 টাইমস ডেন্সার। এরপরে সলিডের ক্লোজ টুগেদার ভাইব্রেটিং অ্যাবাউট ফিক্সড পজিশন, লিকুইডের জন্য ক্লোজ টুগেদার মুভিং অ্যাবাউট and can slide past one another, আর গ্যাসের জন্য কি far apart and moving quickly at random. Then temperature গুলি 18 and 192. What will happen to the average kinetic energy? কমে যাবে, বিকজ টেম্পারেচার কমতেছে। আর এখানে যেহেতু টেম্পারেচার সেম, সো তাহলে ভলিউম উইল রিমেইন কনস্ট্যান্ট অর নো চেঞ্জ, অর হোয়াট উইল হ্যাপেন টু দ্য ভলিউম? নাথিং উইল হ্যাপেন। ওকে, সো এইটা তো এইগুলি গেল কোয়েশ্চেন নাম্বার 1 2 3। নাও লেটস সি কোয়েশ্চেন নাম্বার 4। ওকে, সো এটা আমাদের একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ আগে করা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যে ইলেকট্রিসিটি টপিকের মধ্যে আমরা পড়ছিলাম এটা, যে কার বিহেভস ইলেকট্রিক্যালি চার্জড
কি বলে, আর কার বিকামস ইলেকট্রিক্যালি চার্জ অ্যাজ ইট ট্রাভেলস অ্যালং আ রোড। সো তাহলে সে যখন নাকি এরকম রাস্তা দিয়ে যাচ্ছে, হোয়াট হ্যাপেন্স, গাড়ি এরকম স্ট্যাটিক্যালি চার্জড হয়ে যেতে পারে। কি বলতেছে এ ওয়ানে বলতেছে এক্সপ্লেন হাউ আ মুভিং কার বিকামস ইলেকট্রিক্যালি চার্জ, হোয়াট হ্যাপেন্স, গাড়ি যত মুভ করবে তত কি এয়ার এন্ড ডাস্ট পার্টিকেলের সাথে কলিশন হবে না বা ফ্রিকশন হবে না। সো এখন দুইটা এরকম ইনসুলেটিং ম্যাটেরিয়ালের মধ্যে যদি ফ্রিকশন হয়, হোয়াট উইল হ্যাপেন, দুইটা এরকম ইনসুলেটিং ম্যাটেরিয়ালের মধ্যে ফ্রিকশন হইলে পরে ইলেকট্রন ট্রান্সফার হবে, এন্ড ইলেকট্রন ট্রান্সফারের জন্য একজন পজিটিভ হবে, একজন নেগেটিভ হবে। যে ইলেকট্রন গেইন করে তার কি হবে, এক্সেস অফ ইলেকট্রন, তো তাহলে সে হবে নেগেটিভলি চার্জড। যে ইলেকট্রন লুজ করবে তার হবে ল্যাক অফ ইলেকট্রন, তো তাহলে সে হবে কি, পজিটিভলি চার্জড। তো তাহলে কি বলবো, the car collides with air particles and due to friction electron transfer occurs, due to friction electron transfer occurs। তো তাহলে ইলেকট্রন ট্রান্সফার হলে কি হবে, so the substance, sorry, the substance that gains electrons becomes negatively charged and the substance that loses electrons becomes positively charged। এখানের মধ্যে বেসিক্যালি মার্কটা কোথায়, মার্ক কিন্তু এইটা, একটা হলো ডিউ টু ফ্রিকশন আর একটা হলো ইলেকট্রন ট্রান্সফার অকার্স। এইখানে দুইটা পয়েন্টে 2 মার্ক। আমরা জাস্ট বাকি পয়েন্টগুলি লিখছি টু কমপ্লিট দ্য এক্সপ্লেনেশন। ওকে, যে তোমাদেরকে অনেকজনকে বলছিলাম বুকলেট চেক করে যে কি জিনিস, তোমাদের অ্যানসার গুলিতে অনেকগুলি দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা জাস্ট ডিরেক্টলি মার্ক স্কিমের পয়েন্টগুলি তুলে দিয়ে দিছো, বাট ওমন করলে হবে না। ওকে, বিকজ ইন দ্য মেইন এক্সাম তুমি আসলে জানো না যে মার্ক স্কিমে কোন কোন পয়েন্টগুলি অ্যালাউ করা আছে। সো তাহলে হোয়াট ইউ উইল ডু, তোমার কাছে লজিক্যাল মনে হয় এমন একটা এক্সপ্লেনেশন তুমি লিখে দিবা, দেন দেখবা তোমার এক্সপ্লেনেশনের মধ্যে মার্ক স্কিমের পয়েন্টগুলি থাকবে। ওকে, আচ্ছা, সো এরপরে A2 তে কি বলতেছে, A2 তে বলতেছে why does this charge remain on the car after it has stopped moving। সো সে মুভমেন্ট করা বন্ধ করে দিছে, বাট স্টিল গাড়ির মধ্যে চার্জগুলি থেকে যায় কেন, এই যে গাড়ির যে টায়ার গুলি আছে না, গাড়িটা তো আর আর্থিং করা নাই আছে, গাড়িটা তো ডিরেক্টলি আর্থের সাথে কানেক্টেড না। সো গাড়িটার আর্থের সাথে কানেকশন শুধু কি দিয়ে, টায়ারটা দিয়ে। কিন্তু টায়ার তো একটা ইনসুলেটর, টায়ার কি, টায়ার হলো আমাদের প্লাস্টিক দিয়ে বানানো না। সো তাহলে টায়ার হলো ইনসুলেটর, তো এর জন্য কি হয় না, টায়ারের থ্রুতে চার্জগুলি ডিসচার্জ হইতে পারে না। তো কি বলবো, the car is in contact with the road, sorry, only through the tires which are insulators, so charges cannot get earthed, the চার্জ গুলি কি হতে পারে না, আর্থিং হয়ে চলে যেতে পারে না। ঠিক আছে, ইয়েস, ওই রাবার, সরি প্লাস্টিক না, রাবার। ঠিক আছে, সো এটা হলো ইনসুলেটর, তো তার জন্য কি করতে পারে না, ওইটা আর্থিং হয়ে চলে যেতে পারে না। ঠিক আছে,
এখন দেখো তারা একটা বুদ্ধি বের করছে। কি বুদ্ধি বের করছে? এই যে তাদের এক্সস্ট পাইপটা আছে না, তো এক্সস্ট পাইপের সাথে কি লাগাই দিবে তারা? এক্সস্ট পাইপের সাথে একটা মেটাল স্ট্র্যাপ লাগাই দিবে। সো এখন এই মেটাল স্ট্র্যাপটা কি করবে? দিস মেটাল স্ট্র্যাপ উইল ক্রিয়েট আ কানেকশন বিটুইন হোয়াট? গাড়ি এন্ড রোডের সাথে একটা ডিরেক্ট কানেকশন বানায় দিল। এন্ড এই কানেকশনটা কি ইনসুলেটর কানেকশন নাকি একটা কন্ডাক্টর? মেটাল একটা কন্ডাক্টর না ঐশী? সো তাহলে মেটাল স্ট্র্যাপের থ্রুতে কি করবে? মেটাল যেহেতু একটা কন্ডাক্টর, সো তাহলে মেটালের থ্রুতে চার্জগুলি কি হয়ে যেতে পারবে? ডিসচার্জ হয়ে যেতে পারবে। সো এই কথাটাই এখন আমাদেরকে জিজ্ঞাসা করবে যে কি বলতেছে বি নাম্বারে, some people prefer to prevent their car from becoming charged. So কয়েকজন মানুষ এরকম প্রেফার করে কি যে তাদের গাড়ি যেন মুভমেন্টের সময় চার্জড না হয়। সো তারা কি করে? দে ডু দিস বাই ফিক্সিং আ মেটাল স্ট্র্যাপ আন্ডারনিথ দ্য কার। সো গাড়ির নিচে ওরকম একটা মেটাল স্ট্র্যাপ আটকায় দেয়। দ্য মেটাল স্ট্র্যাপ রাবস অন দ্য গ্রাউন্ড এজ দ্য কার মুভস। সো মেটাল স্ট্র্যাপটা যত গাড়ি চলতে থাকে সে গ্রাউন্ডের সাথে হ্যাচড়ায় হ্যাচড়ায় যাইতে থাকে আর কি। ওকে, সো এখন এখানের মধ্যে বলতেছে কি এ নাম্বার 1 নাম্বারে, suggest why it is safer to have no electrical charge on the car. কেন গাড়িতে ইলেকট্রিক্যাল চার্জ না থাকা সেফ? বিকজ গাড়িতে ইলেকট্রিক্যাল চার্জ থাকলে পরে কি হইতে পারে? গাড়িতে যখন আমরা তেল ভরতে যাব, রিফুয়েলিং করতে যাব, তখন কি হইতে পারে? চার্জগুলি এসকেপ করার জন্য কোন একটা স্পার্ক দিতে পারে, যে স্পার্কের জন্য কি হবে? এই যে লামিয়া রাজিজুল অলরেডি লিখতেছে যে এক্সপ্লোশন হইতে পারে। সো এই এক্সপ্লোশনটা যেন অ্যাভয়েড করা যায়, এর জন্য কি ইলেকট্রিক্যাল চার্জ গাড়িতে না থাকা ভালো। সো তাহলে কি ডিউরিং রিফুয়েলিং a spark might occur or might show up which can lead to explosion, if the car is charged. সো তাহলে গাড়িটা যদি স্ট্যাটিক্যালি চার্জ থাকে তো তাহলে কি হইতে পারে? এগুলি কিনার এখনো দিন আসে নাই মাহফুজ। মেটাল টায়ার ইউজ করা যায় আনিশা? এখন মেটাল ইউজ করলে পরে তো সমস্যা আছে। একে তো মেটালের দাম বেশি, তো তাহলে গাড়ির টায়ার কিনতেই মানুষের ফকির হয়ে যাইতে হবে, এটা একটা জিনিস। ওকে, প্লাস মেটাল তো এখানের মধ্যে কি, মেটাল গ্রাউন্ডের সাথে ওরকম গ্রিপ করতে পারবে না। যে আমরা যখন ব্রেক করব, টায়ার কি করে? গ্রাউন্ডটাকে ওরকম গ্রিপ করে ধরে ফেলে না, যে গাড়িটাকে থামানোর জন্য। মেটাল থাকলে পরে তো ওইটা হবে না, ওইটা তো পিছলে চলে যাবে। বুঝছো আনিশা? সো তাহলে এর জন্য এখন এখানে বলতেছে কি যে এক্সপ্লেইন হাউ দ্য মেটাল স্ট্র্যাপ প্রিভেন্টস আ কার ফ্রম বিকামিং চার্জড। হ্যাঁ, ওইটাই, অনেক গাড়িতে এরকম থাকে। সো এখন এখানের মধ্যে কাজটা কি? ওখানে ওরা ওরকম কানেকশন রাখে, ওখানে ইঞ্জিনের সাথে বা ইয়ের সাথে ওরকম স্ট্র্যাপ তারা নিচে কানেকশন রাখে, যেন ওইটার থ্রুতে কি হয়ে যেতে পারে? ডিসচার্জ হয়ে যেতে পারে। বুঝছো? আচ্ছা, তো তাহলে এখন এখানের মধ্যে কি লিখবো? লিখবো যে the metal strap lets the charges to escape or get earthed as they are in direct contact with the road and metal is a good conductor. সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ফার্স্ট অফ অল, মেটাল হলো ভালো একটা কন্ডাক্টর। সো তাহলে হোয়াট হ্যাপেন্স? মেটালের থ্রুতে চার্জগুলি মুভ করতে পারবে, এন্ড তারা কি করতে পারবে? যেহেতু মেটালটা ডিরেক্ট কন্টাক্ট বানায় দিচ্ছে, সো তাহলে মেটাল স্ট্র্যাপটা আর্থ ওয়্যার হিসেবে কাজ করতেছে আর কি, যে সে
চার্জগুলোকে এসকেপ করার একটা রাস্তা বানায় দিতেছে। ওকে, সো এখন আমরা যদি অ্যানসার গুলো দেখে নেই, ফার্স্ট অফ অল কি যে দেখছো বলছিলাম না, একটা হলো ডিউ টু ফ্রিকশন, যে জাস্ট ফ্রিকশন ওয়ার্ডটা, আর আরেকটা হলো আইডিয়া অফ ইলেকট্রন ট্রান্সফার, দ্যাটস ইট। এখানে 2 মার্ক। এরপরে কি, কেন এসকেপ করতে পারে না, যে গাড়িটা মুভমেন্ট করা বন্ধ করে দিছে, তাইলে পরেও গাড়িটা কেন চার্জ থাকে, বিকজ ইনসুলেটিং ম্যাটেরিয়ালের সাথে কন্ট্যাক্টে আছে, যে টায়ারটা তো একটা ইনসুলেটর দিয়ে বানানো, এর জন্য। ওকে, তো এরপরে বলছে কি, যে কেন গাড়িটাতে চার্জ না থাকলে ভালো, যে আদারওয়াইজ দেয়ার উড বি আ রিস্ক অফ শক অর স্পার্ক অর ফায়ার অর এক্সপ্লোশন। সো তাহলে এই জিনিসটা, ওয়াও, এটা কেউ লিখতা নাকি, যে গাড়িটাতে যদি ইলেকট্রিক চার্জ থাকতো তো তাহলে পরে ট্রাভেল সিকনেস হইতো। আচ্ছা, সো এরপরে আমরা দেখি যে কি বলতেছে, যে কিভাবে মেটাল স্ট্র্যাপটা এই গাড়িটাকে চার্জ হওয়া থেকে আটকায়। মেটাল স্ট্র্যাপ তো একটা কন্ডাক্টর, তো hence idea of current or charges moving in the metal strap, so electrons flow between the earth and the car, so তাহলে গাড়ি থেকে চার্জগুলি কি হতে পারে, এসকেপ করে চলে যেতে পারে। ইয়েস, ওইটাই, যে মেটাল স্ট্র্যাপ acts as a low resistance path for electrons to flow out, সো এখানের মধ্যে একটা মার্ক পেলা, যে ইলেকট্রন গুলি ফ্লো আউট করতেছে। এখন কেন তার রেজিস্ট্যান্সটা কম, সো ওখানের জন্য বলবা কি, ওখানের জন্য বলবা যে মেটাল ইজ আ গুড কন্ডাক্টর, এর জন্য। ওকে, এটা তো কোশ্চেন নাম্বার 4 দেখাচ্ছি। সামিহা, এটা তো কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার গুলি দেখতেছি, কত নাম্বারটা? এই যে, এটা হলো কোশ্চেন নাম্বার 4 এর লাস্ট পার্ট। দেখছো সামিহা? মুভিং থাকা অবস্থা, ওখানে তো ইঞ্জিনের মধ্যে স্পার্ক, ইঞ্জিনের ওই জায়গাটা তো এক্সপোজ না, ইঞ্জিনের ওই জায়গাটা তো তোমার ইয়ে থাকে, কি বলে, ঢেকে রাখা থাকে কাভার দিয়ে। ওইটা তো তোমার যখন নাকি ফিউয়েল, ওই যে ইগনাইটেবল ফিউয়েল যখন নাকি নিয়ে আসা হয় রিফুয়েলিং ট্যাঙ্কে, ওই সময় তখন ওটাকে ইগনাইট করতে পারে, তখন এক্সপ্লোশন হইতে পারে। বুঝছো? আচ্ছা, সো এরপরে লেটস সি কোশ্চেন নাম্বার 5, এটা আমাদের ওয়েভস রিলেটেড। এটাও তোমরা ওই রোজার সময় তোমাদেরকে যেই ক্লাসরুমের টাস্ক দেওয়া হয়েছিল ওইটার মধ্যে পাইছিলা তোমরা। তো এখানের মধ্যে কি বলতেছে, আ ফগ হর্ন মেক্স আ লাউড লো পিচড ওয়ার্নিং সাউন্ড when a ship is moving through in fog. সো তাহলে একটা শিপ যখন নাকি কুয়াশার ভিতর দিয়ে এমন মুভ করে, সো হোয়াট হ্যাপেন্স, তখন এই ফগ হর্নটা বাজায় রাখে। তো তাহলে কুয়াশায় তো অন্য কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু সাউন্ড তো শুনতে পাবে, সো তাহলে কুয়াশার মধ্যে এটা কি করে, ওয়ার্নিং হিসেবে কাজ করে যে কিছু একটা আসতেছে এমন। তো এখন বলতেছে কি, এখন বলতেছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ আ সাউন্ড ওয়েভ এন্ড দ্য পিচ অফ আ সাউন্ড ওয়েভ। সো কি হয়, as frequency increases the pitch increases, তাই তো? The pitch of the sound is higher and vice versa, মানে ভাইস ভার্সা মানে কি, উল্টাটাও ট্রু, মানে ফ্রিকোয়েন্সি বাড়লে পিচ হাই হবে, ফ্রিকোয়েন্সি কমলে পিচ লো হবে, এমন। ওকে, এরপর বলতেছে কি, এরপর বি নাম্বারে বলতেছে যে দ্য ফগ হর্ন এমিটস সাউন্ড ওয়েভস উইথ আ ফ্রিকোয়েন্সি অফ 160 হার্টজ। সো ফ্রিকোয়েন্সি বলে দিল, দ্য স্পিড অফ দ্য সাউন্ড ওয়েভ ইজ 340 মিটার পার সেকেন্ড। তো এখন ফার্স্টে বলতেছে বি1 এ খুবই কঠিন একটা কোয়েশ্চেন, স্টেট দ্য ইকুয়েশন লিংকিং ওয়েভ স্পিড ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ। তো আমরা কি জানি, v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এন্ড যদি তোমাদের এরকম সিম্বল গুলি মনে না থাকে, अगेन ফুল ফর্ম লিখে দিবা তাহলেও হবে। ওকে,
দেন বলতেছে B2 তে যে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ দিস সাউন্ড ওয়েভ। সো এখন V ইজ ইকুয়াল টু f ল্যামডা, তো তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে V বাই f। সো V হলো 340 আর ফ্রিকোয়েন্সি হলো 160। সো তাহলে এটা 2 পয়েন্ট কত আসে আজিজুল? হ্যাঁ ঠিক আছে মাহফুজ। তো তাহলে এটা কত 2.13, কিন্তু তোমার গিভেন ইনফরমেশন তো 2 সিগনিফিকেন্ট ফিগারে। তো তাহলে এটা কত লিখবো 2.1 মিটার, তাই তো? যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে। সো তাহলে দিস উইল বি 2.1 মিটার। ওকে, আচ্ছা এরপরে সি নাম্বারে কি বলতেছে? সি নাম্বারে বলতেছে a student investigates how the speed of sound in air varies with temperature। সো তাহলে টেম্পারেচারের সাথে স্পিড অফ সাউন্ডের রিলেশন কেমন এটা সে টেস্ট করতে চাচ্ছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং, সে ডিফারেন্ট টেম্পারেচারে স্পিড কত এটা বের করছে। তো এখন টেম্পারেচার এক একটার জন্য স্পিড বের করছে, তো এখন সে গ্রাফের মধ্যে প্লট করে রাখছে। এই যে the students results are shown on the graph। সো y axis এ হলো স্পিড অফ সাউন্ড ইন মিটার পার সেকেন্ড আর x axis এ হলো টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস। তো এখন বলতেছে ড্র আ স্ট্রেট লাইন অফ বেস্ট ফিট। এই যে বেস্ট ফিট লাইন, তো বেস্ট ফিট বলতে কি, বেস্ট ফিট লাইন এমন না যে সবগুলি পয়েন্ট দিয়ে পাস করতে হবে। একটা বেস্ট ফিট লাইন কি হবে আজিজুল? সবগুলি পয়েন্টের কাছাকাছি দিয়ে যাবে। ওকে, সো তাহলে একটা বেস্ট ফিট লাইনটা কি, বেসিক্যালি ইট উইল গো ক্লোজ টু অল দা পয়েন্টস বাট নট নেসেসারিলি সবগুলির ভিতর দিয়ে পাস করবে। সো দিস উইল বি সামথিং লাইক দিস। আমরা যদি দেখি, লেট মি সি, এই যে এমন টাইপের ব্যাপার যে দেখো লাইনের উপরে যতগুলি পয়েন্ট, ঠিক আছে, এই যে লাইনের উপরে যতগুলি পয়েন্ট, যে এই পয়েন্টটা পুরোটা লাইনের ভিতর দিয়ে, এই পয়েন্টটা লাইনের ভিতর দিয়ে, এই পয়েন্টটা লাইনের ভিতর দিয়ে, এমন টাইপের। এখন নাম্বার অফ পয়েন্টস বিলো দা লাইন, এইটা এন্ড এইটা, এই দুটা পয়েন্ট লাইনের নিচে, এই দুটা পয়েন্ট লাইনের উপরে। সো তাহলে আমরা কি করলাম, বেস্ট ফিট একটা স্ট্রেট লাইন ড্র করছি, মানে কি the lines will be close to all the points, not necessarily সবগুলির ভিতর দিয়ে পাস করবে। ওকে, সো তাহলে this will be line of a best fit। এখন বললো কি, এখন আমাদেরকে বলতেছে, আচ্ছা দাঁড়ো এই লাইনটাকে একটু এক্সটেন্ড করতে হবে, লেট মি সি। ওকে, সো কেন এক্সটেন্ড করলাম এটা বলতেছি, বিকজ আমাদেরকে কি বললো, বলছে যে use the graph to find the speed of sound when the air temperature is 20 degree Celsius। তো তাহলে টেম্পারেচার যখন 20 ডিগ্রি সেলসিয়াস তখন স্পিড কত এটা বের করতে বলছে। সো তাহলে টেম্পারেচার 20, সো এটার করেসপন্ডিং স্পিডের ভ্যালুটা কত আসে, এটার করেসপন্ডিং স্পিডের ভ্যালুটা আসে এইটা, যে 343। সো তাহলে টেম্পারেচার যখন 20 ডিগ্রি সেলসিয়াস, স্পিড অফ সাউন্ড কত, 343 মিটার পার সেকেন্ড। অনেক, বুঝতে পারছো এটা? ওই তো 343.5, এটা যায় আসে না এখানের মধ্যে। তোমার কি বললাম, এগুলা গ্রাফের থেকে নেওয়া রিডিং। সো তাহলে দেয়ার উইল অলওয়েজ বি আ হোয়াট, দেয়ার উইল অলওয়েজ বি আ রেঞ্জ, যে এতর থেকে এতর মধ্যে হইলেই হবে। ওকে, হ্যাঁ এখানের মধ্যে তুমি গ্রাফের থেকে যখন রিডিং নিবা অলওয়েজ এরকম ব্রোকেন লাইন দিয়ে ওয়ার্কিংটা দেখাবা। যে তোমাদের কয়েকজনের বুকলেটে আমি মার্ক করে দিছি যে তোমরা হাফ লাইফের যখন রিডিংটা নাও, এই যে হাফ লাইফের যখন রিডিংটা নাও এরকম, সো এখন তুমি হাফ লাইফের ভ্যালু যখন বের করবা, ইউ উইল হ্যাভ টু শো দা ওয়ার্কিং অন দা গ্রাফ। গ্রাফের মধ্যে ওয়ার্কিংটা শো না করলে কিন্তু মার্ক দিবে না। এই যে এই হলো ইনিশিয়াল অ্যাক্টিভিটি, এই হলো হাফ। সো হাফের সময় টাইমটা কত, এটা এরকম কি করতে হবে, ব্রোকেন লাইন দিয়ে গ্রাফের মধ্যে ওয়ার্কিংটা দেখাইতে হবে। ওকে, সো অলওয়েজ শো দা ওয়ার্কিং দ্যাট ইউ আর ডুইং অন দা গ্রাফ। সো তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য ভেলোসিটি কত এটা চাইছে আমাদের কাছে। সো তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসের করেসপন্ডিং
ভেলোসিটি কত হয় আর স্পিড কত হয় এটা আমরা দেখছি। ওকে, সো এই যে দেখো তামিম, আমরা অ্যানসার যখন দেখবো তখন দেখতে পাবো যে কি তোমার একটা সার্টেন রেঞ্জ তারা অ্যালাউ করবে, যে 342 থেকে 344 এমন টাইপের একটা রেঞ্জ তারা দিবে। সো দ্যাট উইল বি এনাফ টু গিভ ইওর অ্যান্সার ইন দ্য রেঞ্জ। এখন ডি নাম্বারে কি বলতেছে দেখো, ডি নাম্বারে বলতেছে কি the air temperature decreases while foghorn continues to emit sound waves with a frequency of 120 hertz. So তার মানে ফ্রিকোয়েন্সি হলো ফিক্সড। ওকে, সো তাহলে ফ্রিকোয়েন্সি হলো ফিক্সড কিন্তু টেম্পারেচার কমে যাচ্ছে। সো ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, সো ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। সো এখন দেখো ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। সো সি ফ্রিকোয়েন্সি হলো ফিক্সড, তো এখন ইয়েস ওই জিনিসটাই লামিয়া, ওইটাই আমরা দেখব। খেয়াল করো সবাই, এটা কে বলবা? সাইমা, সাইমা বলো তো যে এই গ্রাফটা দেখে আমরা কি দেখতে পাচ্ছি, যে টেম্পারেচারের সাথে স্পিড অফ সাউন্ডের রিলেশন কেমন, যে টেম্পারেচার বাড়লে স্পিড অফ সাউন্ড কি বাড়ছে নাকি কমছে? ওকে, সাইমার মাইক বারবার মিউট আনমিউট হচ্ছে। ঠিক আছে, তুমি চ্যাটে লিখে দাও, সমস্যা নাই সাইমা। ওকে, সো হোয়াট ইজ হ্যাপেনিং এখানের মধ্যে দেখো যে টেম্পারেচার যত ইনক্রিজ করতেছে আমরা কি দেখতে পাচ্ছি, টেম্পারেচার যত ইনক্রিজ করতেছে স্পিড অফ সাউন্ডও তত ইনক্রিজ করতেছে। তো এর মানে কি টেম্পারেচার যত কমবে স্পিড অফ সাউন্ডও তত কমবে, তাই না? সো এটা হলো আমাদের মেইন কাজ, যে কি জিনিস, টেম্পারেচার বাড়লে স্পিড বাড়তেছে, তো তাহলে টেম্পারেচার কমলে স্পিড কমবে। সো হোয়াট উইল হ্যাপেন, টেম্পারেচার যদি ডিক্রিজ করে স্পিড অফ সাউন্ড কমে যাবে, তো ফ্রিকোয়েন্সি তো ফিক্সড, তো স্পিড অফ সাউন্ড যদি কমে যায় তো তাহলে ওয়েভলেন্থ কি হবে? দ্য ওয়েভলেন্থ উইল অলসো ডিক্রিজ। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সামারা বুঝতে পারছো কি বললাম? জি ভাইয়া। ওকে, সো তাহলে ইফ উই রাইট ডাউন দ্য এক্সপ্লেনেশন ওভার হিয়ার, কি জিনিস ফার্স্টে বলবো, ফ্রম দ্য গ্রাফ we can see as temperature decreases the speed of sound decreases, the speed of sound decreases। এরপরে কি, we know v is equal to f lambda as f is constant and v decreases। সো তাহলে ওয়েভলেন্থটা কি হবে? সো lambda will also decrease। ওকে, সো তাহলে এই জিনিসটা। সো এইটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। সো আমরা যদি দেখি অ্যানসারটা মার্ক স্কিমের কি বলতেছে, ফার্স্ট অফ অল the higher the frequency the higher is the pitch, or the greater the frequency the higher is the pitch, এমন টাইপের ব্যাপার। এরপর বলতেছে কি যে স্পিড, ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ রিলেটেড কি ফর্মুলা, v is equal to f lambda। এরপর given information two significant figure, so final answer two significant figure, তাই না আজিজুল? সো তাহলে আমরা 2.13 না লিখে লিখবো কত, টু বি এক্সাক্ট 2.1 মিটার। এরপরে এই যে আমাদের লাইন অফ বেস্ট ফিটটা, এই যে লাইন অফ বেস্ট ফিটটা এই দুইটা ব্রোকেন লাইনের মাঝে দিয়ে যে কোন একটা জায়গা দিয়ে গেলেই হবে। ওকে, সো এই যে এখন এখানের মধ্যে দেখো, এখন এখানের মধ্যে তারা কি দিছে, লাইন অফ বেস্ট ফিটটা তোমার যেখান দিয়ে গেছে, যে লাইন অফ বেস্ট ফিট এক্সটেন্ডেড টু 20 ডিগ্রি সেলসিয়াস, স্টুডেন্টস ওন ভ্যালু ফ্রম দ্য গ্রাফ প্লাস মাইনাস হাফ স্কয়ার। সো তাহলে তোমার গ্রাফের এখানে যদি যেটা আসে, সো এই যে 345 আর 342.5,
সো 342.5 থেকে 345 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আসলেই হবে, ঠিক আছে তামিম? তো এটা একটা ব্যাপার। দেন ফাইনালি স্পিড অফ সাউন্ড ডিক্রিজেস উইথ টেম্পারেচার, তো টেম্পারেচার কমতেছে তো স্পিড অফ সাউন্ড কমতেছে, ফ্রিকোয়েন্সি হলো কনস্ট্যান্ট, সো তাহলে ওয়েভলেন্থটাও কি হবে, কমে যাবে। সো এটা হলো আমাদের অ্যানসার। অলরাইট, সো এইটা গেল কোয়েশ্চেন নাম্বার 5। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কোয়েশ্চেন নাম্বার 5টা নিয়ে? ওকে, নাও লেটস সি কোয়েশ্চেন নাম্বার 6। সো এগুলো আমরা রিসেন্টলি বুকলেটে করেছি, সো এগুলাতে প্রবলেম হওয়া উচিত না। এ নাম্বারে বলতেছে কি, টিচার ইনভেস্টিগেটস দ্য হাফ লাইফ অফ আ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ দ্যাট ডিকেজ কুইকলি। আচ্ছা, তো এ নাম্বারে বলছে কি, দ্য টিচার মেজার্স দ্য ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। ওকে, এক্সপ্লেন হাউ দিস ভ্যালু শুড বি ইউজড ইন দ্য ইনভেস্টিগেশন। সো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটা কি করতে হবে, ইট মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম দ্য রিডিং উইথ দ্য সোর্স। তো তাহলে যেন কি পাই, অ্যাকচুয়াল রিডিং অফ দ্য সোর্স পাই, অর অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি অফ দ্য সোর্স পাই, তাই না? সো তাহলে কি বলবো, this value should be subtracted from the activity obtained with the source to get what, to get the corrected reading. এরপরে বলতেছে কি, হাফ লাইফের ডেফিনেশন কি, হাফ লাইফটা কি 2 মার্ক দিয়েছে, সো আমরা কিন্তু এটা নোটস এর মধ্যে সুন্দর মতো লিখে রাখছিলাম। কি জিনিস, হাফ লাইফ is the average time taken, is the average time taken for the initial activity of a radioactive sample to decrease by half. So তার মানে এভারেজ টাইম টেকেন এটা বলাতে 1 মার্ক, এন্ড ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে যতটুকু টাইম লাগে এটা বলাতে সেকেন্ড মার্ক। ওকে, সো তাহলে 2 মার্ক যেহেতু দিয়েছে, সো আমাদের এই স্পেসিফিক্যালি এভারেজ টাইম টেকেন এই ওয়ার্ডটা ইউজ করতে হবে। অলরাইট, সো তাহলে হাফ লাইফের ডেফিনেশনটা কি, বেসিক্যালি it is the average time taken for the initial activity of a radioactive sample to decrease by half, or decrease to half of its original value, এমন টাইপের যাই বলো। সো এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। হ্যাঁ, কি বলে 6 এর এ আর বি। এই যে এইটার কথা বলতেছিলাম, তোমরা যখন নাকি গ্রাফ থেকে রিডিংটা নিবা, যে গ্রাফ থেকে যখন নাকি রিডিংটা নিবা, হোয়াট ইউ নিড টু ডু, you will have to show the working on the graph. So দেখো, the graph shows how the activity of a sample of a radioactive isotope changes with time. So এখন এটা কত, this is 2400. So এখন 2400 হলো ইনিশিয়াল অ্যাক্টিভিটি, তো এটা অর্ধেক হলো কত হবে তামিম, 1200 হবে না? সো 1200, সো এইখানে হলো 1200। সো ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে কতটুকু সময় লাগে, দাঁড়াও একটু 1 মিনিট। ওকে, সো তাহলে আমরা যে ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, যে হাফ লাইফের রিডিং যখন নাকি তোমরা নিবা গ্রাফ থেকে, যে গ্রাফে 2 মার্ক থাকে না আজিজুল, সো এই 2 মার্কসের এটা পাওয়ার জন্য কি করতে হবে, ইউ উইল হ্যাভ টু শো দ্য ওয়ার্কিং অন দ্য গ্রাফ।
কি ওয়ার্কিং? এই যে ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক যে হয়েছে ওখান থেকে যে তুমি টাইমটা নিচ্ছ ওই জিনিসটা তোমার শো করতে হবে। তো তাহলে এই যে এইটা, সেটা কত আসে তোমার 56 নাকি? যে তোমার এই যে 40 থেকে 60 এর মধ্যে 5টা ডিভিশন, তো তার মানে প্রতি একটা ডিভিশন 4 করে রিপ্রেজেন্ট করে, তো তার মানে 4 ডিভিশনে 56 হবে। সো তাহলে দিস উইল বি হোয়াট 56 সেকেন্ডস। সবাই কি বুঝতে পারছো ওয়ার্কিংটা অ্যাকচুয়ালি তারা কি দেখতে চায়? তোমার ইনিশিয়াল অ্যাক্টিভিটিটা অর্ধেক হইতে কতটুকু সময় লাগতেছে এই জিনিসটা যে তুমি গ্রাফ থেকে নিচ্ছ এরকম ব্রোকেন লাইন দিয়ে এমন ওয়ার্কিংটা শো করবা। ওকে ঐশী? সো এইটা গেল আমাদের হাফ লাইফ বের করার কাজ। দেন এরপর কি বলতেছে? এরপর বলতেছে দ্য টিচার টেকস আ নিউ রিডিং এভরি 20 সেকেন্ড, যে প্রতি 20 সেকেন্ড পর পর সে রিডিং নেয়। আচ্ছা, তা এখন বলতেছে সাজেস্ট ওয়াই দ্য টিচার মেজার্স দ্য অ্যাক্টিভিটি সো ফ্রিকুয়েন্টলি, যে এত বেশি বেশি বা এত অল্প টাইমে সে কেন বারবার রিডিং নিচ্ছে? বিকজ কি হচ্ছে, অ্যাক্টিভিটিটা খুবই তাড়াতাড়ি কমে যাচ্ছে না এর জন্য। তো কি বলবো? দ্য অ্যাক্টিভিটি decreases very quickly as the half life is short. হাফ লাইফটা খুবই শর্ট, তো এর জন্য কি হয়, অ্যাক্টিভিটিটা খুবই তাড়াতাড়ি ফল করে। ওকে, সো অ্যাক্টিভিটি খুবই তাড়াতাড়ি ফল করে দেখে কি হচ্ছে, তাড়াতাড়ি করে তার রিডিংটা নিতে হচ্ছে। সো এটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। সো ইফ উই সি দ্য অ্যান্সার ফ্রম দ্য মার্ক স্কিম, তো ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা কি করতে হবে? ইট শুড বি সাবট্রাক্টেড। দেন টাইম টেকেন ফর হোয়াট? ফর দ্য অ্যামাউন্ট অফ রেডিওঅ্যাক্টিভ nuclei or atoms or isotope to half, ঠিক আছে, or to decay by half or decay to half একই কথা, or for the radioactivity to half একই জিনিস। সো আমরা যা লিখছি ওই জিনিসটাই লিখবা। ওকে, যে it is the average time taken for the initial activity of a radioactive sample to decrease by half. ওকে, দেন এই যে গ্রাফ থেকে রিডিং নিতেছি, তো তাহলে তারা অনেক বড় একটা রেঞ্জ অ্যালাউ করছে, কত? 56 প্লাস মাইনাস 3 সেকেন্ড। তো তার মানে কি, তুমি 53 থেকে 59 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা রিডিং বললেই হবে। দেন কি জিনিস? আইডিয়া দ্যাট দ্য অ্যাক্টিভিটি চেঞ্জেস কুইকলি অর দ্য ডিকে টেকস ভেরি লিটল টাইম। কেন? বিকজ দ্য স্যাম্পল হ্যাজ আ শর্ট হাফ লাইফ। তো এর জন্য কি, এর জন্য তার খুবই তাড়াতাড়ি রিডিংটা নিতে হচ্ছে। বুঝতে পারছো? সো এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। এই কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এটা তো আমরা রিসেন্টলি বুকলেট 2 তে করছি, সো তাহলে এটাতে কোনো প্রবলেম থাকার কথা না। নাও এইটাও বুকলেট 2 তে করা। কি জিনিস? এ নাম্বারে বলতেছে এই যে একটা ডিরেক্ট কারেন্ট পাস করতেছে এই কয়েল অফ ওয়্যার দিয়ে, তো এখন অন দা ডায়াগ্রাম শো দা ম্যাগনেটিক ফিল্ড কজড বাই দা কারেন্ট ইন দা কয়েল। সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? এখানে তোমার এটা কি একটা সলেনয়েড, তাই তো? সো দিস ইজ আ সলেনয়েড। একটা কয়েল অফ ওয়্যার মানে হলো একটা সলেনয়েড। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার? পাপেল বলো তো, এই সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কার মতো? একটা বার ম্যাগনেটের মতো না পাপেল? সো তাহলে একটা সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ড দেখতে একটা বার ম্যাগনেটের মতো। সো হোয়াট উইল হ্যাপেন? এখানেও একটা বার ম্যাগনেটের মতো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? বার ম্যাগনেটে যেরকম নর্থ পোল থাকে সাউথ পোল থাকে, এখানেও এরকম নর্থ পোল এন্ড সাউথ পোল ক্রিয়েট হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। না, হাউ টু ডিটারমাইন কোন দিকে নর্থ পোল ক্রিয়েট হয় কোন দিকে সাউথ পোল ক্রিয়েট হয়? আমাদের একটা রুল আছে যেটা কি রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস, তাই না? পোলস এর জন্য রাইট হ্যান্ড গ্রিপ রুলটা কি? রাইট হ্যান্ডের বাকি 4টা আঙ্গুল কারেন্টের ডিরেকশনে কার্ল করব, এন্ড থাম্বটা যেদিকে পয়েন্ট করবে দ্যাট উইল গিভ আস দ্য ডিরেকশন অফ দ্য নর্থ পোল। সো আমরা যদি রাইট হ্যান্ডটাকে এরকম কারেন্টের ডিরেকশনে কার্ল করি, সো আমাদের থাম্বটা কোন দিকে পয়েন্ট করতেছে? উপরের দিকে পয়েন্ট করতেছে। সো তার মানে দিস উইল বি নর্থ এন্ড দ্য লোয়ার ওয়ান উইল বি সাউথ। সো তার মানে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হবে? বার ম্যাগনেটের মতো নর্থ টু সাউথ।
এমন সরি ওকে সো তাহলে দিস উইল বি দা field pattern or the magnetic field line around the coil of wire যেটা কি একটা সলিনয়েড ওকে সো এটা নিয়ে হোপফুলি কারো কোনো প্রবলেম থাকার কথা না এখন আর সো এটা গেল আমাদের ফার্স্ট এর কোশ্চেন এরপরে কি এই যে বি নাম্বারে কি বলতেছে the coil is suspended vertically so that it is free to swing so সাসপেন্ড করে দিছে মানে কি সে এখন সুইং করতে পারবে যেদিকে ফোর্স পাবে ওইদিকে যাবে A second identical coil is placed beside it. So তাহলে same type of coil তার পাশে দিয়ে রাখছে। এখন when direct current passed down as shown the two coils move together. So তাহলে what is happening over here? দেখো এখানে the currents are flowing in the same direction. দেখছো কারেন্টের ডিরেকশন দুইটা সেম সো কারেন্টের ডিরেকশন যদি সেম হয় সো তাহলে দুজনের সেম সাইডে নর্থ পোল ক্রিয়েট হবে এন্ড সেম সাইডে সাউথ পোল ক্রিয়েট হবে সো এটা যদি হয় হোয়াট ইজ হ্যাপেনিং নর্থ এন্ড সাউথ এই দুইটা অপোজিট পোল কি করতেছে একজন আরেকজনের কাছে ফেস করে আছে না ফাহিম সো তাহলে এরকম যদি একজন আরেকজনের দিকে ফেস করে থাকে অপোজিট পোল সো হোয়াট উইল হ্যাপেন তারা অ্যাট্রাক্ট করবে তো একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে দেখে তারা কাছে চলে আসে ঠিক আছে ফাহিম সো এইটা এখন এই জায়গাটায় কি হচ্ছে যে কারেন্টের ডিরেকশনটা উল্টা দেখছো এখানে কারেন্টের ডিরেকশনটা এইভাবে যে এইভাবে আসবে আর এখানে কারেন্টের ডিরেকশনটা এইভাবে যে উল্টা ডিরেকশনে আসবে তো তাহলে কারেন্টের ডিরেকশন যেহেতু অপোজিট তো তাহলে নর্থ পোল গুলো অপোজিট দিকে ক্রিয়েট হবে তো তাহলে ওর এই পাশে নর্থ আর ওর এই পাশে নর্থ ঠিক আছে আর সাউথ পোলটা অপোজিট দিকে সো হোয়াট ইজ হ্যাপেনিং সেম পোল গুলি এই যে সাউথ পোল গুলি একসাথে ফেস করে ফেললো সো হোয়াট উইল হ্যাপেন সাউথ পোল কি করবে আনিশা সাউথ পোল অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে ভাইয়া রিপেল করবে রিপেল করবে সো এর জন্য তারা রিপেল করে দূরে সরে যাবে সো দিস উইল বি আওয়ার অ্যানসার সো আমরা কি বলবো যে when current flows through the coils magnetic field lines are created around it magnetic field lines are created around it when the opposite poles are facing each other so opposite পোল গুলি একজন আরেকজনের দিকে ফেস করা থাকলে কি হবে they attract and come closer and when similar poles are facing each other they repel and move away from each other or move away ঠিক আছে সো দিস ইজ দ্য এক্সপ্লেনেশন যে আমরা এই ডায়াগ্রামের মধ্যে একটু এই পোল গুলো এঁকে রাখবো দেন এখন এখানের মধ্যে বলে দিলাম যে কারেন্ট যখন ফ্লো করে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি ক্রিয়েট হয় এন্ড এগুলার ইন্টারঅ্যাকশনের জন্য কি হবে যখন অপোজিট পোল গুলি ফেস করবে দে উইল অ্যাট্রাক্ট সো তাহলে কাছে আসবে আর যখন সেম পোল গুলি ফেস করবে তারা কি করবে রিপেল করবে এন্ড দূরে সরে যাবে ওকে সো এটার অ্যানসার আমাদের অ্যাকচুয়ালি দেখার কোনো মানে নাই বিকজ এটা আমরা অলরেডি বুকলেটে করছি যে দিস দেন idea of magnetic field interacting idea of attraction or repulsion so এটা একটা কভার হইছে then reversing the current reverses the direction of the magnetic field or the force
then some comparison with magnets like poles repel and unlike poles attract. So তাহলে ওখানের মধ্যে একটা লাইন অ্যাড করলে ভালো হয়, reversing the direction of current reverses the magnetic field. So current opposite direction এ travel করলে রিপেল করবে, সেম ডিরেকশনে ট্রাভেল করলে দুইটা ওয়্যার অ্যাট্রাক্ট করবে একজন আরেকজনকে। ঠিক আছে, সো এইটা গেল আমাদের কত নাম্বার কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। নাও দ্য লাস্ট কোয়েশ্চেন হোপফুলি অফ দিস টপিক। আচ্ছা না, এখানে আরো একটা আছে, দুইটা কোয়েশ্চেন। সো এখন কোয়েশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে, an electric vehicle has a rechargeable battery, the battery is recharged by connecting it to a charging station। আচ্ছা, সো এখন এ নম্বরে বললো কি, the battery voltage is 385 volts। A1 এ বলতেছে state the number কি বলে amount of energy transferred when 1 coulomb of charge passes through a potential difference of 385 volts। সো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, ভোল্টেজের ডেফিনেশন কি, জুলস পার কুলাম্ব, অর আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে কি লিখতে পারি, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু ভি কিউ, তাই তো, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু ভি কিউ। এখন ভি হলো 385 আর চার্জ বলছে কত, 1 কুলাম্ব, সো 1, সো তাহলে 385 জুলস। তো ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনটু চার্জ, সো তাহলে এনার্জির ভ্যালুটা কত, 385 জুল। ওকে, এরপরে ওয়ার্কিং না দেখালে চলবে? হ্যাঁ, ওয়ার্কিং না দেখালে সমস্যা নাই। এরপর বলতেছে শো দ্যাট when a charge of এত কুলাম, কত 180,000 কুলাম passes through the battery, the total amount of energy transferred to the battery is about 70 megajoule। সো তাহলে এখন এখানের মধ্যে E is equal to VQ, V কত 385 আর Q কত 180,000। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে কত আসে, 385 into 180,000, so 693,000,000 joules। সো এখন এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, দিস উইল বি 6.93 into 10 to the power 6 joules or 6.93 মেগাজুল। তো এখন আমাদেরকে শো করতে, সরি 6.93 into 10 to the power 7 হয়, আমরা 69.3 into 10 to the power 6 জুল। তো তাহলে 69.3 10 to the power 6 মানে কত, মেগা, তো তাহলে মেগা জুল। তো এখন আমাদেরকে শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে, সো আমরা কি করব, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে এর থেকে কত সিগনিফিকেন্ট ফিগার বেশি দিতে হয় অনামিকা, ওয়ান সিগনিফিকেন্ট ফিগার বেশি দিতে হয়। ওকে, সো তাহলে লিখবো কত, 69 মেগাজুল। সো এটাকে রাউন্ড আপ করলে আমাদের শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যাবে। অলরাইট, সো তাহলে এইটা গেল আমাদের A2 এর অ্যান্সার। কি জিনিস, শো করতে বলছে যে এত চার্জ ফ্লো করলে পরে এত অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর হবে। সো শো করতে বলছে 70 মেগাজুল, তো আমরা কি করব, ওয়ান সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা দিব। ওকে, এরপর বলতেছে কি এখানে, during the charging process energy is also transferred to the charging station from the main supply। আচ্ছা, তো চার্জিং প্রসেসের সময় কি করে, চার্জিং স্টেশন থেকে কি বলে মেইন সাপ্লাই থেকে চার্জিং স্টেশনে এনার্জি আসে। বলতেছে explain why the amount of energy transferred from the main supply is more than 70 megajoule। এখন বলতেছে কি আমাদের অ্যাকচুয়ালি এনার্জি ট্রান্সফারটা কিভাবে হয়, মেইন সাপ্লাই থেকে চার্জিং স্টেশনে আসে, মেইন সাপ্লাই থেকে চার্জিং স্টেশনে আসে, চার্জিং স্টেশন থেকে গাড়িটা চার্জ হয়। সো এখন বলতেছে যে
চার্জিং স্টেশন থেকে গাড়িটার এখানের মধ্যে এনার্জি আসতেছে কত 70 মেগাজুলের মতো। তো এখন বললো যে মেইন সাপ্লাই থেকে চার্জিং স্টেশনে কেন 70 মেগাজুলের থেকে বেশি এনার্জি দিতে হয়, বিকজ ইলেকট্রিসিটি ট্রান্সফারের সময় কি হয়, আমাদের এফিসিয়েন্সির একটা ব্যাপার থাকে, আছে এটা লিখে রাখি, এটা থাকলে ভালো। সো এখানে অ্যাবাউট 70 মেগাজুল। সো এখন এখানের মধ্যে গ্রেটার দেন 70 মেগাজুল কেন? সো এখন এখানের মধ্যে কাজটা কি, তামিম যেটা বলতেছে যে হিটিং ইফেক্ট অফ কারেন্ট, যে কি হবে মেইন সাপ্লাই থেকে চার্জিং স্টেশনে যখন নাকি আমরা এনার্জি সাপ্লাই করব, সাম অফ দ্য এনার্জি উইল গেট কনভার্টেড টু হোয়াট, সাম অফ দ্য এনার্জি, যে ইলেকট্রিক্যাল এনার্জি উইল গেট কনভার্টেড টু হিট। এন্ড যেহেতু এফিসিয়েন্সি 100% না, তো এর জন্য কি করতে হবে, 70 মেগাজুলের বেশি এনার্জি তাকে সাপ্লাই করতে হবে। তো তাহলে এখানের জন্য দেখো তার অ্যান্সারে কি বলতেছে, ফার্স্ট অফ অল তো 385 জুল, দেন এই যে 2 sig fig which is কত 69 মেগাজুল, then idea of energy wasted কি ফর্মে, in the form of heat in the wires। ওকে, তো এখন এখানের মধ্যে আমরা লিখতে পারি কি, sum of the sum of the electrical energy is wasted as heat because of heating effect of current। তো এর জন্য কি করতে হবে, যত দরকার এর থেকে বেশি সাপ্লাই করতে হবে, যেন ওয়েস্ট হয়েও যত অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট ওইটাকে যেন কি করতে পারে, ফুলফিল করতে পারে। ঠিক আছে, এরপর বলতেছে কি বি নাম্বারে, চার্জিং টেকস 110 মিনিটস, আচ্ছা, and causes a total charge of এত কুলাম to pass through the battery। এখন বলতেছে B1 এ state the equation linking charge, current and time। charge is equal to current into time। again সিম্বল যদি মনে না থাকে, চার্জের সিম্বলের জায়গায় যদি সি লিখে দাও ভুলে, একদম কাটা। তো এর জন্য কি Q is equal to IT, এটা যদি মনে না থাকে, চার্জ is equal to current into time একদম স্পেসিফিক্যালি ভেঙে ভেঙে লিখবা। ওকে, এরপর বলতেছে কি B2 তে এভারেজ চার্জিং কারেন্টের ভ্যালু কত, সো কারেন্ট ইজ ইকুয়াল টু চার্জ বাই টাইম। সো তাহলে 180,000 আর টাইম হলো 110 মিনিটস, তো মিনিটস থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য ইনটু 60। সো এটা করলে পরে কত আসে, 27। সো তাহলে গিভেন ইনফরমেশন টু সিগনিফিকেন্ট ফিগারে, সো ফাইনাল অ্যান্সারও টু সিগনিফিকেন্ট ফিগারে লিখবো, সো দ্যাট উইল বি 27 অ্যাম্পিয়ারস। the charge is equal to current into time or Q equal to IT, মানে এটা 27। আচ্ছা, সো তোমরা 550 তে জয়েন করো। ওকে, 550 তে আবার ক্লাসটা জয়েন করে নামাজ ব্রেকের পর, তো 550 তে আমরা লাস্ট কোশ্চেনটা শেষ করে ফেলবো, কোশ্চেন নাম্বার 9। ঠিক আছে, সো 550 তে ক্লাস রিজয়েন দিও সবাই। ওকে, সো তাহলে আমরা কোশ্চেন নাম্বার 8 শেষ করে ফেলছি, এখন জাস্ট কোশ্চেন নাম্বার 9টা বাকি এই পেপারে। সো এখন এই কোশ্চেন নাম্বার 9টা শেষ করে এই পেপার শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, দেন তোমাদের ফ্রাইডের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, ওই হোমওয়ার্কটা বলে দিব। একটাই কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9-এ। এগুলো অনেকবারই লেখা হয়েছে যে ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন আর কিভাবে কাজ করে। সো কি বলতেছে কোশ্চেন নাম্বার 9-এ, explain how the transmission of electrical power is made more efficient by using step up and step down transformers। সো কি করে তারা, step up transformers are used just outside power stations। So what they do, where
the voltage is increased and the current is decreased. This is done to reduce the heating effect of current, i.e. the electrical energy getting wasted as heat energy during transmission. So তাহলে এর জন্য কি দরকার, কারেন্টটাকে কমায় দেওয়া দরকার যেন হিটিং ইফেক্ট অফ কারেন্টটা কম হয়। ওকে, সো less amount of electrical energy gets wasted, during long distance transmission. So এটা একটা ব্যাপার। Then step down transformer দিয়ে কি করি, step down transformers are used nearby homes, তাই না? Step down transformers are used nearby homes where amount of current is increased and voltage is decreased, as high voltages are life-threatening at homes. যে বাসা বাড়িতে ওরকম এত হাই ভোল্টেজের কারেন্টের যদি শক খায়, এখানের মধ্যে খেয়াল করো যে কারেন্ট কমায় দিচ্ছি, সো এখন এখানের মধ্যে তোমার চার্জ পার ইউনিট টাইমে কম পাস করবে। ইয়েস, ওখানের মধ্যে টাইম বেশি নিচ্ছে এই ব্যাপারটা না, এখানের মধ্যে তোমার ব্যাপারটা যেটা দেখতে হবে যে টাইমের থেকে বেশি জিনিসটা হলো আমাদের অ্যামাউন্ট অফ এনার্জিটা ফিক্স থাকতেছে, বুঝছো আজিজুল? তো এই ব্যাপারটা ওকে। সো এখন যদি আমরা এখানে অ্যানসারটা দেখি তারা কি কি বলতেছে, তারা বলতেছে এরকম, ফার্স্ট অফ অল ইনক্রিজড ভোল্টেজ, স্টেপ আপ ট্রান্সফরমারে ভোল্টেজ বাড়ায়, সো কারেন্ট কমায় দেয়, কারেন্ট লিঙ্ক টু হিটিং, যে হিটিং ইফেক্ট অফ কারেন্ট, সো দেয়ারফর লেস এনার্জি ইজ ওয়েস্টেড ইন ট্রান্সমিশন। সো 4 মার্ক অলরেডি পেয়ে গেছি। এই পয়েন্টটা আমরা লিখে নেই, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি, P is equal to IV। সো এখন আমরা কি জানি বলতো, V is equal to IR না আজিজুল? সো V is equal to IR, সো তাহলে P is equal to I লিখলাম, আর V এর জায়গায় যদি IR টা বসায় দেই, সো হোয়াট হ্যাপেন্স, I স্কয়ার R হয়। সো তাহলে এখানের জন্য এই ফর্মুলাটা যে রেজিস্ট্যান্স যদি ফিক্স থাকে, কারেন্ট যত বাড়বে তত বেশি কি হবে, পাওয়ার লস হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা ও লেভেলসেরই এরিক, কিন্তু তোমাদের ইমিডিয়েট সিনিয়রদের, বুঝছো? সো তোমাদের ক্লাস আরো 5 মিনিট পর শুরু হবে আর কি, ঠিক আছে? সো এখানের মধ্যে দেখো আজিজুল কাজটা কি, যে পাওয়ার লস ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, তেমন টাইপের ব্যাপার। তা এখন এর পরের কাজটা কি,
Then example of efficiency, detailing on the cables. Then step down transformer কি করে, ভোল্টেজ কমায় দেয়, কারেন্টটাকে বাড়ায় দেয়, এমন টাইপের। সো এখানের মধ্যে আমাদের মোর দেন 5 পয়েন্টস অলরেডি কভার হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ আওয়ার কোয়েশ্চেন নাম্বার 9 বেসিক্যালি। তো এখানের মধ্যে আমরা ওইটা লিখে দিতে পারি। P is equal to I square R. ওকে, যে পাওয়ার লস ইজ ইকুয়াল টু কারেন্ট স্কোয়ার ইনটু রেজিস্ট্যান্স। তো এটা আরেকটা স্পেসিফিক পয়েন্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এইটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। সো এখন তোমাদের জন্য ফ্রাইডেতে একটা হোমওয়ার্ক থাকবে। ফ্রাইডের জন্য হোমওয়ার্কটা কি? ফ্রাইডের জন্য হোমওয়ার্ক হলো আমরা Jan 17 এন্ড Jan 16 এর পেপার 2 গুলা শেষ করছি না ঐশী? এগুলার পেপার 2 ডান। সো তোমরা যেটা করবা, তোমাদের হোমওয়ার্ক থাকবে পেপার 1 গুলি। ওকে, পেপার 1 গুলি হোমওয়ার্ক ফর ফ্রাইডে। সো তাহলে ফ্রাইডেতে তোমাদের ক্লাস যে 7:30 তে, সো 7:30 এর আগে তোমরা Jan 17 এন্ড Jan 16 এর পেপার 1 গুলি শেষ করে ফেলবা। আমরা ওগুলার প্রবলেম সলভিং গুলি করব, ঠিক আছে। এরপর থেকে এই যে তোমাদের ইয়ার ওয়াইজের এটা করাচ্ছি কেন, বিকজ বুকলেটে অলরেডি করছো একবার চ্যাপ্টার ওয়াইজ। তো এখন দেখতেছো যে ইয়ার ওয়াইজ একদম কত ইজি লাগতেছে কোশ্চেন গুলি। অনামিকা, অলরেডি সবকিছু মনে হইতেছে না সবকিছু আগে করা? সো তাহলে এইটা হলো মেইন কাজ, যে উই আর অলরেডি ডান উইথ দ্য কোয়েশ্চেন পেপার। সো এখন ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন পেপার গুলি আমাদের খুবই তাড়াতাড়ি করে ফেলতে হবে, বিকজ ফ্রম তোমাদের ফার্স্ট মক হবে এই ফ্রাইডের পরের ফ্রাইডেতে 29th। ওকে, সো 29th জানুয়ারিতে তোমাদের ফার্স্ট ফিজিক্সের প্রি রেজিস্ট্রেশন মকটা হবে, যে 23 তারিখে, যে স্যাটারডে সকালে তোমরা নিজেরা যে বা তোমাদের প্যারেন্টস কে পাঠায় তোমাদের মক কপিগুলি কালেক্ট করায় নিবা, এইভাবে প্রিন্ট করা থাকবে। ওকে, এটা প্রি রেজিস্ট্রেশন মক, এটা অফিসিয়াল মকটা না। সো প্রি রেজিস্ট্রেশন মক দিয়ে ফার্স্টে দেখবো যে তোমাদের অবস্থা কেমন কি। ওকে, সো তাহলে এই জিনিসটা ডিটেইলসটা শুনে রাখো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ফারিসি। তোমাদের প্রিভিয়াস ব্যাচের ক্লাস এখনো শেষ হয় নাই, বুঝছো? তোমাদের ক্লাসটা একটু ওকে ভাইয়া। পরে স্টার্ট করব। ওকে, সো তাহলে তোমাদের আজিজুল এই 29th জানে প্রি রেজিস্ট্রেশন মক 1 ফ্রাইডে কয়টা বাজে? 10 PM এ শুরু। ওকে, 10 PM or 10:30, ওটা যার যে সময় সুটেবল ওইটা আমরা ঠিক করব তখন, 10 PM নাকি 10:30 PM ওরকম। এন্ড 23rd জানুয়ারি স্যাটারডেতে এই মক কপিটা কালেক্ট করে নিয়ে যাবা, ঠিক আছে? কালেক্ট মক স্যার কপি। এটা কি ফুল সিলেবাসের উপরে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা ফুল সিলেবাসের উপর। ফুল সিলেবাসকে আমি তোমাদেরকে একটা ইয়ারের রেঞ্জ বলে দিব, বুঝছো? যে এখানের জন্য তোমাদের অ্যাস্ট্রোর কোশ্চেন গুলো একটু কম থাকবে, বিকজ ওইটা আগের সিলেবাসে ছিল না। সো ইয়ার ওয়াইজার থেকে আমি ওরকম একটা রেঞ্জ বলে দিব যে এই ইয়ার থেকে এই ইয়ারের মধ্যে কোশ্চেন গুলা থাকবে, বুঝছো? স্যার কয়টা বাজে কালেক্ট করতে হবে? এটা স্যাটারডেতে যে কোনো সময়, ওটা সমস্যা নেই। সো তোমাদের বেসিক্যালি ইয়ারের রেঞ্জও আমি বলে দেই, 2015 থেকে 2017। ওকে, jan মে সব মিলানো এন্ড অলসো আর পেপারস। সো তাহলে 2015 থেকে 2017 এর যতগুলি ইয়ার আছে, এইগুলি ইয়ারের কোয়েশ্চেন পেপার গুলি তোমরা করে ফেলবা। উই আর অলরেডি ডান উইথ Jan 17 এন্ড Jan 16 পেপার 2। পেপার 1 গুলি তোমাদের ফ্রাইডের মধ্যে শেষ করবা। হোমওয়ার্ক থাকবে এটা ফ্রাইডের জন্য, এন্ড বাকিগুলি আমরা মানডেতে এন্ড ওয়েডনেসডেতে এরকম কভার করে তোমাদের ফ্রাইডেতে মকটা নিব। ওকে আজিজুল?
ঠিক আছে, সো তাহলে তোমাদের ক্লাস এখন এই পর্যন্তই। তোমাদের জুনিয়ররা অলরেডি চলে আসছে, সো ওদের ক্লাসটা আমি একটু পর শুরু করে দিব। হ্যাঁ, ওকে দেন, আল্লাহ হাফেজ। এন্ড এরিক, তোমরা একটু পরে মিটিংটা স্টার্ট করতেছি, তখন জয়েন দিয়ে দিও, ঠিক আছে? ওকে।